ਐਦਾਂ ਕੋਡੀ ਕਰਕੇ ਤੇ ਮੇਰੇ ਤੇ ਬੈਲਟਾ ਮਾਰਦਾ, ਕਹਿੰਦਾ ਹੂਜ਼ ਯੋਰ ਡੈਡੀ, ਮੈਨੂੰ ਕਹਿੰਦਾ ਕਿ ਬੋਲ ਜੱਸੀ, ਫਿਰ ਮੈਨੂੰ ਬੋਲਣਾ ਪੈਂਦਾ ਜੱਸੀ 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 ਮਾਈ ਡੈਡੀ। Would you rather watch Bumrah play for the rest of your life or include him once in the Champions Trophy team and stop him forever? 2022-এ ভাই এই ঘোড়াকে ইঞ্জেকশন দিয়ে নামানো হয়েছিল, যদি তোর মনে আছে, বিচ্ছিরি রকম কেস খেয়েছিলাম। শোন না, দেখ, বুমরা আমাদের কাছে একটা পার্টিকুলার টুর্নামেন্টের চাইতে অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট বলেই আমি মনে করি। অ্যাজ ইন ধর তুই ইন্ডিয়া চিরকাল কি হয়েছে বল না, কপিল দেব, সিনহা, জাহির খান এই লেভেলের বোলার এসেছেন পরবর্তীকালে, আমাদের ভেঙ্কটেশ প্রসাদ বা আগরকার, কি তুই আমাদের শ্রীশান্তের কথা বল, ইরফান পাঠানের কথা বল, অনেক বোলার এসেছে, কিন্তু কনসিস্টেন্টলি এই যেভাবে বুমরা ধারাবাহিকভাবে পারফরমেন্স করে গেছে এবং ওয়ান ম্যান আর্মি আমরা লিটারেলি গোটা দুনিয়া দেখে ভয় পায়। চিরকাল কি হয়েছে যে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের দেখে লোক ভয় পেয়েছে, এখন ইন্ডিয়ান ব্যাটসম্যানদের দেখে ভয় পায়, কিন্তু তারা মোস্টলি ইন্ডিয়ান। কিন্তু সেই রোলটা এখন একা ক্যারি করছে জসপ্রীত বুমরা। তো এই জিনিসটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো অস্ট্রেলিয়ার যদি হিস্ট্রি দেখি আমরা, হ্যাঁ, ওদের আগেকার যুগে কি মানে ম্যাকগ্রাথ থেকে শুরু করে লি, স্টার্ক, এখন মানে কামিন্স, ওরা অনেকে আছে। আর নিউজিল্যান্ডে তো হ্যাডলি অনেকেই ছিল। ওয়েস্ট ইন্ডিজের তো আর নামও নিতে চাই না আমি। ইভেন তুই আমাদের ঘরের পাশে যাদের আমরা সারা জীবন খিস্তি করি না, বাংলাদেশ না, পাকিস্তানের কথা বলছি, পাকিস্তানেও তুই দেখ একের পর এক ফাস্ট বোলার উঠতে থেকেছে। ওয়াকার ইউনিস থেকে শুরু করে, হ্যাঁ, আমাদের মানে পুরো আমাদের ইমরান খান, অরিজিনাল কিং খান, যাই হোক। তো এদের একটা যে ধারাবাহিকভাবে প্লেয়ার উঠতে থেকেছে। আমাদের ইন্ডিয়াতে কিন্তু নর্মালি ব্যাটসম্যান উঠেছে, দুটো পাশাপাশি দেশ হওয়া সত্ত্বেও এই প্রথম আমরা এরকম একটা প্রিমিয়াম ফাস্ট বোলার পেয়েছি। এই ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেও, থামবার কোনো নাম নিচ্ছে না। সো এই জিনিস তো আমাদের কখনো ছিল না না। আর ধর আইপিএল আর বিরাট কোহলি, শাস্ত্রী, তারপরে ভারত রুনেদের সুবাদে যাই বলবি, আমাদের আজকাল কি দেখি বল না, মানে একটা ট্যুরের আগে আমরা 4-5টে আমাদের বোলিং অপশন থাকে। লাস্ট 5 বছরে আমি আমাদের স্ট্যাট চেক করছিলাম যে 12খানা ফাস্ট বোলার ডেবিউ করেছে। 12টা ভাই, ইতনে মে তো মানে 4 ডেকেড চলে যাতে আমারে। তো যাই হোক, এই সিনারিওটা কিন্তু বরাবর এরকম ছিল না, একদমই এরকম ছিল না। তো আমাদের আজকের টপিক যেটা হতে চলেছে সেটা হচ্ছে ইন্ডিয়ার মতো এরকম একখানা ব্যাটিং নেশনে হঠাৎ করে কিভাবে বোলিং এর গোট জন্মে উঠল। তো যেটা আমরা সব দিনে শুনে আসি যে জসপ্রীত বুমরা মানে রাতারাতি হঠাৎ করে একটা লেজেন্ডারি ফাস্ট বোলার হয়ে যায়, গোট হয়ে যায়, সেটা কিন্তু নয়। জসপ্রীত বুমরাকে যেটা মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যানরাও বলে যে মুম্বাই ইন্ডিয়ান্স তুলে এনেছে, মুম্বাই ইন্ডিয়ান্স খুঁজে খুঁজে তুলে এনেছে, বাট বুমরা কিন্তু স্ক্র্যাচ ছিল না। বুমরা ডোমেস্টিকে কিন্তু পারফরমেন্স দিয়েছিল এবং তারপরেই সেখানে নজরে পড়ে। এবং তারপরে তৎকালীন যে মুম্বাই ইন্ডিয়ান্সের তোমার কোচ ছিল, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সে ওই আনইউজুয়াল বোলিং অপশন মানে তোমার যে অ্যাকশনটা, সেটার জন্যই বেশি করে চোখে পড়ে এবং তাকে এনে ফ্র্যাঞ্চাইজিতে রাখে, সেখানে গ্রুম করায়। শুরুর দিকে তো ফিটনেস মানে একটা মোটা টাইপের, একটা অদ্ভুত টাইপের ফিটনেস ছিল, অদ্ভুত টাইপের একটা বোলিং অ্যাকশন ছিল। চোট পেত, মার খেত, তোমার উইকেট নিত, বাদ পড়ে যেত, আবার ফিরিয়ে আনতো। তো একটা রীতিমতো ব্যাকিং পেয়েছে। এবং যেটা কলকাতা বরুণ চক্রবর্তীর জন্য যেটা করেছে, সেই সেম জিনিসটাই ওই সময় দাঁড়িয়ে বুমরার জন্য করেছে। এবং ওই সময় দাঁড়িয়ে বুমরাকে কেউ মনে করেনি যে এই কবে গিয়ে ইন্ডিয়ার জন্য খেলবে, কেউ ভাবেনি। সবাই দেখতো যে দারুণ বোলার, মানে দারুণ বোলার বলতে ওই আর কি, যে উইকেট টেকার বোলার দেখে একটা দুটো ম্যাচের পারফরমেন্স দেখে সবাই বলছে যে কি বলবো, যে একটা এক্স ফ্যাক্টর টাইপের টিমের। কিন্তু কোনোদিনই মনে হয়নি যে ইন্ডিয়ার হয়ে লঙ্গার ফরম্যাটে খেলবে। টেস্ট ক্রিকেটে তো নয়, ইভেন যখন আমরা পরবর্তীকালে আলোচনার দিকে আসবো যে বুমরার টেস্ট ডেবিউ নিয়ে কি তখন কত আলোচনা হয়েছিল, বাট ইন্ডিয়া টিমের হয়ে এইরকম একটা জায়গায় আসবে সেটা কেউই কিন্তু ভাবেনি। সো বুমরা নিজেকে সেই জায়গাটা ইম্প্রুভ করে নিয়ে গেছে। শুরুতে বুমরা মোটেও এরকম ছিল না, এত মানে যেটা নাটরাজন করে ইয়র্কারের পর ইয়র্কার মারতো, ঠিক আছে, ডেথের দিকে মেনলি বল করতো, মার খেত। বাট সেই বুমরা আর আজকের বুমরার মধ্যে মানে তোমার হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স, ঠিক আছে। তো যখন বুমরার ডেবিউ হলো আর কি, ঠিক আছে, 2016 থেকে, তারপর থেকে মানে বুমরার জার্নিটা মানে
সবসময় কি উপর দিয়ে উঠেই গেছে, না মাঝখানে প্রচুর ক্রিটিসিজম চলেছে? দেখ মানে এক তো তুই যেটা বললি না ওই ওভারনাইট সেন্সেশনের ব্যাপারটা, একজন খুব ফেমাস ফুটবলার বলে গেছে, আপনারা যদি জানেন তাহলে কমেন্টসে বলুন যে কোন ফুটবলার বলেছে যে আমি আমার সারা জীবন প্র্যাকটিস করেছি, পরিশ্রম করেছি ওভারনাইট সেন্সেশন হওয়ার জন্য। ঠিক আছে, তো সব কিছুরই পেছনে গল্প থাকে, বুমরাও ওভারনাইট সেন্সেশন না। তুই একদম, আমার এখনো স্পষ্ট মনে আছে আরসিবির সাথেই ডেবিউ হয়েছিল, কি জঘন্য ফার্স্ট ওভারটা করেছিল, মানে ওয়াইড নো, আর অ্যাকসেন্টটা দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়নি যে এই ছেলে, হ্যাঁ মানে মনে হয়েছিল মিস্ট্রি বোলার, বাট তার বাইরে জেনুইনলি কিছু মনে হয়নি। বাট দেন ওই ম্যাচের মধ্যেই ঘুরিয়ে দিয়েছিল খেলা। ডিভিলিয়ার্স এবং কোহলিকে ফার্স্ট ম্যাচে আউট করা ভাই মুখের কথা নয়, আর সেই মুহূর্তে দুজনেই যথেষ্ট নিজেদের পিকে আছে। আমার ওই ওই এক্স্যাক্টলি ম্যাচ নিয়ে একটা ঘটনা মনে আছে। আমি টিউশন পড়তে গেছিলাম, ওই সময় কিসে করে, আমি হয়তো 9 কি 10 পড়ি, খেলা দেখছিস? আরো হয়তো একটু আগে 8-9 এরকম এরকম সময় হবে। তো টিউশন থেকে আসছি, দিয়ে মুম্বাই ভার্সেস আরসিবি খেলা ছিল, ঠিক আছে? তখন একদিকে বিরাট কোহলি, একদিকে তখন সচিন খেলতো, তো 2013 সাল সম্ভবত। তো এসে বলছে যে মুম্বাই জিতে গেছে। মুম্বাই কি করে জিতে গেল? বলছে একটা নতুন বোলার খেলছে, এরকম ভাবে বলছে বুমরাহ, ঠিক আছে? বাংলায় হয়তো কোথাও লিখে, বাংলাতে লিখে কোথাও একটা দেখেছে বুমরাহ, বুঝছি এরকম করে এইভাবে বল করছে, এরকম ভাবে দেখাতেই পাচ্ছে না। তখন তো বাচ্চা ছেলে আমরা, দিয়ে বলছে এই কোহলিকে আউট করে দিল, ডিভিলিয়ার্সকে আউট করে দিল। আমি বলছি দেখি কোন ছেলেটা। দিয়ে পরের দিন দেখলাম পেপারে ছবি বেরিয়েছে, আমি বলছি ও সেই কালো করে ছেলে একটা, চুলটা এরকম করে দাঁড় করানো। আমি বলছি আচ্ছা আচ্ছা নতুন। তখন কে ভেবেছিল আজকে সেই বুমরা আজকের বুমরা হবে? হ্যাঁ তুমি যেটা বলছো। হ্যাঁ, তো যাই হোক, তো মানে বুমরা কিন্তু এর মধ্যে ইন্টারন্যাশনালে অনেক ধরনের গেছে, আইপিএল এ সেই রকম অতটা চ্যালেঞ্জ ফেস করতে হয়নি যতটা লোকটাকে ইন্টারন্যাশনাল ইয়েতে করতে হয়েছে। মানে 2016 থেকে 20 এর মধ্যে ইন্ডিয়ার ক্রুশিয়াল মোমেন্টে বুমরার কাইন্ডা মিসফায়ার বলবো কিছু কিছু জায়গায়, ইনফেমাস তোর সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইয়েতে ফাইনালে আমাদের মনে আছেন ফাকার জামানকে করা নো বলটা, ঠিক আছে? এরকম আরো অনেক কিছু হয়েছে, কিন্তু ওই ফেজটা আমাদের এত ফ্রাস্ট্রেটেড গেছে না যে আমরা ওই ফ্রাস্ট্রেশনের চক্করে এটা ভুলে যাই যে ওই মুহূর্তেও কিন্তু ওই যে সময়টা নিয়ে আমরা ফ্রাস্ট্রেটেড, তখনও বুমরা ওয়ার্ল্ডের অন্যতম বেস্ট বোলার ছিল, প্রবাবলি দি বেস্ট। উইকেট নেওয়ার দিক থেকে 4th পজিশনে ছিল, 243 খানা উইকেট নিয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটে, হ্যাঁ, অ্যাভারেজ, স্ট্রাইক রেট, ইকোনমি, কোনোটাতে বুমরা কিন্তু তখনও ছেড়ে কথা বলেনি। জাস্ট অ্যাজ এ কালেকটিভ আমরা এমন এমন জায়গায় হেগেছি যে আমাদের মনে হয় যে 11টা প্লেয়ারই বোধহয় খারাপ খেলেছে, বাট বুমরার ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল ছিল না, বারিং আ ফিউ মোমেন্টস। সেটা যেরকম ধরো তোমার যেটা আমি বলছিলাম যে তোমার T20 ওডিআই T20 সেটাপে তো অনেকদিন আগে চলে এসেছে বুমরা, হার্দিক পান্ডিয়া বুমরা দুজন একসাথে ডেবিউ করে, এবং তারপরে ইন্ডিয়ার তখন আশিস নেহরা খেলতো, বুমরা খেলতো। তো তখন থেকেই মোটামুটি আজকে যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে আর্শদীপ যেমন আমাদের চোখ বন্ধ করে T20-তে ফার্স্ট চয়েস, ওই সময় বুমরা কিন্তু অলরেডি সেটা হয়ে গেছিলো, কিন্তু বা ওডিআই ক্রিকেটেও তাই। তো ওই সময় 2018 সালের সময় ওই সময় কথা উঠছিল বেশ ভালো, তোমার ভালোভাবে মনে থাকবে যে তার পরের বছরই আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে, ঠিক আছে? তো কেন আমরা বুমরাকে লঙ্কার ফরম্যাটে খেলবো? এবং আমার ইভেন এটাও মনে আছে যে তখন ওই সময় সুনীল গাভাস্কার একটা কমেন্ট করেছিল যে জসপ্রীত বুমরার টেস্ট কেরিয়ার যদি শুরু করে দেয় তাহলে তার ক্রিকেট কেরিয়ার 10 বছর, মানে আজ থেকে দাঁড়িয়ে মানে আমি 10 বছরও দেখতে পাচ্ছি না। মানে রোহিত শর্মা ফ্যান বলে বলছি বটে না, আমি কোনো কন্ট্রোভার্সির দিকে যাচ্ছি না, ঠিক আছে? সুনীল গাভাস্কার যথেষ্ট রেসপেক্ট করি, যেটা বলেছিল সেটা বলেছিল ভাই, ঠিক আছে? এরপর ঠিকই বলছে ভুল বলছে সেটা পরের ব্যাপারে বলেছিল। স্টুপিড বাট এই স্টেটমেন্টটা যে কতটা স্টুপিড ছিল সেটা জসপ্রীত বুমরা প্রুভ করেছে। তো জসপ্রীত বুমরাকে 2018 সালে টেস্টে ঢোকানো হয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমার মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান হয়ে হোক বা বুমরার প্রতি একটা আলাদা ভালোবাসার জন্যই হোক, আমার মনে হয়েছিল যে হ্যাঁ, খেলা যখন ভালো খেলছে তখন প্রত্যেকটা ফর্মেটে খেলিয়ে দাও। কিন্তু এটা নিয়ে তোমারও মনে আছে যে প্রচুর মানে তোমার অনেক বিশ্লেষণ হয়েছিল যে ওকে খেলানো উচিত কি না, কারণ আমরা এতদিন পরে একটা হোয়াইট বল ক্রিকেটে একটা ভালো বোলার পেয়েছি, তাকে সেই ফর্মেটগুলোতে রেখে দেওয়া উচিত। তো তোমার ওই সময় কি দাঁড়িয়ে মতামত ছিল যে তাকে টেস্টে ঢোকানোটা ঠিক ডিসিশন ছিল নাকি না? দেখ, প্রত্যেকটা ক্যাপ্টেনই একটা প্লেয়ারকে ব্যাক করেছে, ঠিক আছে? গাঙ্গুলি করেছে সেহওয়াগকে, ধোনি করেছে রোহিতকে, সেই রকম কোহলির এই যে ব্যাকআপ করার ইয়েটা ছিল বুমরাকে, এইটা আমরা মানে তার বেনিফিট এখন আমরা রিপ করছি। মানে আমার এই সেম আর্গুমেন্টটা মনে ছিল যখন
ফার্স্টে যখন সেহওয়াগের ডেবিউ হয় টেস্টে, প্রচণ্ড রকমের ইয়ে হচ্ছিল যে এ কি করে টেস্টে খেলবে। ওয়েল, তারপর হয়েছিল ধোনির ক্ষেত্রে। ধোনির ক্ষেত্রে কিন্তু পথটা আরেকটু সোজা হয়েছিল, কারণ সেহওয়াগ অলরেডি ইয়ে করে দিয়েছিল, রাস্তাটা খুলে দিয়েছিল যে টেস্টেও অ্যাটাকিং খেলা যায় এই ওই। তখন ধোনিকে নিয়ে অনেক ক্রিটিসিজম ছিল যে ওই মেন্টালিটি নেই, ঠিক আছে। সেই রকম বুমরার ক্ষেত্রে ওর যে অ্যাকসেন্টটা, অ্যান্ড স্পেশালি ধোনি একটা জিনিস ছিল, আমরা আগেও পডকাস্টে আলোচনা করেছি, আমাদের যে কোনো একটা কোনটাই মনে নেই, যাই হোক। তো ধোনি কি করতো বল না, ধোনি বলতো যে একটা না লঙ্গার স্পেল করতে পারবে এরকম বোলার নেব, এই একটা মেন্টালিটি ইয়ে করছে ফাস্ট বোলারদের মধ্যে। তো 8 ওভার 9 ওভার করতে পারবে এরকম বোলার খুঁজতো। কাজে আমাদের তখন একটা মাইন্ডসেট ছিল যে ভাই একে নিলে 8 ওভার টানতে পারবে তো একটা না। সুনীল গাভাস্কার এই জন্য ভুল ছিল না, কারণ যে সুনীল গাভাস্কার একটা হিস্ট্রি মাথায় রেখে বলছিল, সেই মুহূর্তে 8 ওভার বল করবে না, মানে বল করতেই হবে এরকম একটা মেন্টালিটি ছিল। বল করবে না এটা আমরা ভাবতেই পারতাম না যে লঙ্গার স্পেল কেন করবে না। দ্বিতীয়ত সুনীল গাভাস্কার বলেছিল যে মানে হিস্ট্রিটা তো দেখেছিল, ধর আমাদের যতগুলো ভালো ভালো ফাস্ট বোলার এসেছে, হ্যাঁ, ইনক্লুডিং সেই তখনকার যে লিডিং আমাদের বোলার ঈশান্ত শর্মা, প্রত্যেকে ইনজুরিতে হারিয়ে গেছে, আর নইলে তাদের পেসটা এইভাবে গ্র্যাজুয়ালি ড্রপ করে গেছে। তো এই একটা ফ্যাক্টর থেকেই বলা হয়েছিল তখন। সেটা দেখ, চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন আমরা সবাই বলতে পারি যে হ্যাঁ এটা আবার হয় নাকি, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে জিনিসগুলো কিন্তু ভ্যালিড লেগেছিল, কমপ্লিটলি ইনভ্যালিড লাগেনি। কিন্তু হ্যাটস অফ টু বিরাট কোহলি, সেই মুহূর্তে ঈশান্ত শর্মাকে বসিয়ে তার কমপ্লিট অপোজিট স্পেকট্রামের একটা ফাস্ট বোলারকে খেলানো। ঈশান্ত শর্মার জসপ্রীত বুমরা দুজনে বোলার হিসাবে দুদিকে যাবে জাস্ট, পুরো মানে স্কিল সেট ওয়াইজ, মেন্টালিটি ওয়াইজ, সব দিক দিয়ে জাস্ট সেই রকম একটা বোলার যে লিডিং তখন আর কি আমাদের পেস ইয়েটাকে লিড করছে, হ্যাঁ, তাকে ড্রপ করে কেপটাউনে ওই যে ফার্স্ট ম্যাচে বুমরাকে খেলানো, হ্যাটস অফ, কোনো কথা হবে না। কিন্তু কোহলিকে একা পুরো ক্রেডিট দেওয়া যায় না এখানে, এমআইয়ের ক্রেডিট তো আছে, এই সঙ্গে আরেকজন আছে ভারত অরুণ। ভারত অরুণ আর কি তোর বারবার বলতো যে এমনি বুমরার যে মেন্টালিটি, স্কিল সেট, এইগুলো স্বামীর মধ্যেও অনেকগুলো আছে। স্বামীও দেখবি মানে খুব ডিসেন্ট ইয়র্কার দিতে পারে, ইটস নট লাইক যে ও পারে না, কিন্তু ওর যে ওই কামনেসটা, এইটা আজকালকার বোলারদের মধ্যে দেখা যায় না। আমরা তুই আর আমি বসে আলোচনা করেছিলাম যে কিরকম সেই ডিকক যখন মিস করেছিল আইপিএল এ, কিরকম ভাবে ও 2019-এর ফাইনালে ও জাস্ট কাঁধে হাত দিয়ে, সবারই মনে যারা ফাইনালটা দেখেছিলেন আর কি, যে ওই মুহূর্তে যখন কত 7 বলে 11 সামথিং কিছুটা দরকার ছিল, ঠিক আছে, 7 বলে 11 বা 13, তো ওখানে বুমরা বলটা করলো, জাদেজা মিস করলো, এবং ডিকক এরকম হাত দিয়ে পিচকে বেরিয়ে গেল, দিয়ে এরকম মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অন্য যে কোনো বোলারের মানে ঈশান্ত শর্মা যদি হতো, দিয়ে বলতো তেরি ইজি বল নেই পাকাটা। যাই হোক, তো বুমরা কিন্তু মোটেও এটা করে, ঠিক আছে। তো এই জন্য দুটো আলাদা মেন্টালিটির প্লেয়ার। যাই হোক, তো ওইখানে দাঁড়িয়ে যে মাথায় হাত বুলিয়ে দেওয়া, সেটা একটা ফাস্ট বোলার হয়ে কতটা ফ্রাস্ট্রেটেড হওয়া উচিত, এবং সেখানে গিয়ে ওইভাবে হ্যান্ডেল করা একটা সিচুয়েশনকে, এটা আনবিলিভেবল। তো এটা একটা বেস্ট এক্সাম্পল আমার মনে হয় ক্রিকেটে কীভাবে কামনেস রাখতে হয়। এবং তারপর সেখানে ডিকক ওই রান আউটটা করে ওয়াটসনকে, এবং সেখান থেকে মোমেন্টাস ম্যাচটা যেতে। তো জসপ্রীত বুমরার লেগাসিটা শুধু মেন্টালিটি, কামনেস এসবের মধ্যে নয়, তোমার স্ট্যাটসও যদি আমরা দেখি না, মানে তুমি ধরো টি-20তে আমরা কি দেখি, টি-20তে একটা ভালো বোলারের তোমার পরিকাঠি কি হতে পারে, ইকোনমি। ওডিআই এর ক্ষেত্রে ধরো স্ট্রাইক রেট, আর টেস্টে এভারেজ, ঠিক আছে। যদি বুমরার ক্ষেত্রে দেখি কেন কমপ্লিট বোলার একটা, ঠিক আছে, 3টে ফরম্যাটেই, এই 3টে মাপকাঠিতেই সে অলমোস্ট নাম্বার 1 প্রত্যেকটাতে। মানে এখানে আমরা স্ট্যাটস যেটা আমরা খুঁজে বের করেছি সেটা যদি দেখি, ধরো এই যে যেটা বলছে যে 3টে ফরম্যাট মিলালে বেস্ট এভারেজ মানে 20.46, আমি মেনশন করে বলছি। ইকোনমি দেখাচ্ছে 3.69, স্ট্রাইক রেটও 33.2। মানে এটা ও মাই গড, মানে এটা আপনারা যারা ক্রিকেট ঠিকঠাক ভাবে বোঝেন তারা একটু মানে জিনিসটা বিশ্লেষণ করবেন যে এটা 3টে ফরম্যাট মিলে রাখা। আজকে কোন বোলার আছে, তুমি সত্যি কথা বলো, যে প্যাট কামিন্স আজকে নাম্বার 1 যদি আমি টেস্ট বোলার হিসেবে ধরে নিই, ঠিক আছে, তাকে টি-20 ফরম্যাটে খুঁজে পাওয়া যায় না, মানে টেস্ট কোনোদিনই এস্টাবলিশ হতে পারেনি। রাবারের ক্ষেত্রে অলমোস্ট সেম মার খায়, ঠিক আছে। কিন্তু স্টার্কের ক্ষেত্রে স্টার্ক 2টো ফরম্যাট খেললে একটা ফরম্যাটে হারিয়ে যায়, 3টে ফরম্যাটে একসাথে কোনোদিন দাপট দেখাতে পারে। বাট জসপ্রীত বুমরার ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি। ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি 5 উইকেট হলেও আছে,
443টা উইকেট নিয়েছে, সেটা হচ্ছে রাবাডা স্টার্কের পর মানে থার্ড হাইয়েস্ট, তাদের থেকে যদিও 20টা করে ইনিংস কম খেলেছে। হ্যাঁ, ও তো তোমার 1 বছর চোটের জন্য খেলে। হ্যাঁ, বাট এই জিনিসটা হয় যে বুমরা যেহেতু উইকেটের ব্যাপার দিকে যাচ্ছি না বেশি, কারণ 3টে ফর্মেটে আমরা যখন কথা বললাম আমরা উইকেটের কথা বললাম না, কারণ উইকেটটা সেকেন্ডারি জিনিস একটা ক্রিকেটের ক্ষেত্রে, যেটা অনেকে ডিসএগ্রি করবে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। কারণ আপনি একটা ম্যাচের মধ্যে প্রেসার তৈরি করবেন, মানে আমি যদি এতে বলি তোমার হোয়াইট বল ফর্মেটে বলি আর কি, ম্যাচে প্রেসার তৈরি করবেন, অন্য বোলার এসে উইকেট নিয়ে চলে যায়। বুমরার ক্ষেত্রে সেই জিনিসটা যে দেখে দেখে খেলে প্রেসার তৈরি করে অন্য বোলার এসে উইকেট নিয়ে চলে যায়, তাই উইকেটটা বুমরার জন্য মাপকাঠি নয়, তাও সেখানে থার্ড হাইয়েস্ট উইকেট, দিস ইজ আনবিলিভেবল। দেখ মানে আমার খালি বুমরার একটা ইয়ে আছে যে যদি টি20টা এই লোকটা একটু বেশি খেলে, তুই জাস্ট ভাব কোথায় যাবে। মানে লাস্ট কয়েক ইয়েতে লাস্ট 4 বছরে আমাদের এখানে স্ট্যাট দেখতে পাচ্ছি আমি, আকাশ পাহাড়ি বাই দ্য ওয়ে স্ট্যাটগুলো খুঁজে বের করেছে, হ্যাটস অফ টু হিম টু। লাস্ট 4 বছরে 37% ম্যাচেস খেলেছে মাত্র বুমরা, ইনজুরির জন্য হোক, হ্যাঁ মানে বিভিন্ন কারণে, লাইক ইন্ডিয়া এমনিতে একটু ওর ওয়ার্কলোড ম্যানেজ করার চেষ্টা করছে, তো মানে গুড থিং। কিন্তু টি20তে 4 ওভার বল করতে পারে একটা ইনিংসের, ঠিক আছে, 20% ওটা, 20% ওটা, ঠিক আছে। মানে ওই 4 ওভারে ওর যে আমি তো যখন এমআইয়ের এগেনস্টে খেলা হয় আমি বুঝতে পারি যে ইন্ডিয়ার এগেনস্টে বাকিদের খেলা হলে তারা কিরকম ফিল করে, যে লাইক শুরুতে একটা ওভার কিছু করতে পারবো না, মিডিলে একটা ওভারে আমাদের বেস্ট ব্যাটসম্যান আউট করবে, অ্যান্ড লাস্টে এসে 2টো ওভার করবে যার মধ্যে অ্যাটলিস্ট 9টা বল আমরা কিচ্ছু করতে পারবো না। সেটাই এইরকম একখানা আনবিলিভেবল কনসিস্টেন্সি, মানে যদি লোকটা টি20তে চালাতে পারতো আমি জানি না, জাস্ট মানে একটা ওয়ার্ল্ড কাপ পেয়েছি তার জন্য আমরা, আবার কি মানে একটা ওয়ার্ল্ড কাপে ফাইনালটা জেতানো যতই। দেখ মানে সত্যি কথা বলতে ইন্ডিয়ার কারেন্ট যে গোল্ডেন জেনারেশন চলছে, ইয়াডা বিসিসিআই এর এত টাকা পয়সা হ্যান ত্যান, ঠিক আছে, জয়সা আছে আমাদের ওয়ার্ল্ডস গ্রেটেস্ট স্ক্রিপ্ট রাইটার, তো সেখানে ইন্ডিয়া একটা ওয়ার্ল্ড কাপ জেতা ইজ নট এনাফ। ইন্ডিয়া যটা টুর্নামেন্টে গেলে লিটারেলি সবগুলোই জেতা উচিত, অস্ট্রেলিয়া যেটা করেছিল, ইন্ডিয়ার এখন সেই ফেজ হওয়া উচিত, বাট আনফর্চুনেটলি অ্যাগেন অস্ট্রেলিয়ারই সেই ফেজ চলছে আবার, আই ডোন্ট নো হাউ বাট চলছে। বাট ব্যাপারটা হচ্ছে যে এই এত লেগাসি থাকা সত্ত্বেও আমরা যেমন যুগের পর যুগ ধরে দেখে এসেছি, যেমন শুরু থেকে সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর, এবারে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলি, ধোনি, তোমার রোহিত, কোহলি, যুগে যুগে যদি দেখি আমরা ব্যাটসম্যানদের মানে একটা পুজো করে এসেছি, ঠিক আছে। যে আমরা যারা ফ্যান্সও হয়ে কতগুলো ফ্যান তুমি ভাবে যে লয়াল ফ্যান টু ধরো অশ্বিন বা ধরো তোমার জাহির খান, ঠিক আছে, বা কপিল দেব ব্যাটসম্যান ছিল ওই সময়, ওই জন্য কপিল দেবের তো একটা ফ্যান বেস দেখা যেত। কিন্তু যারা আমাদের বোলার্স এসছে, শুধুমাত্র আমি ফাস্ট বোলার বলছি না, বোলার্স এসেছে, তারা কিন্তু সেই লেগাসিটা তারা যেটা তৈরি, যেমন অনিল কুম্বলে, ঠিক আছে, একটা আলাদাই লেগাসি। সেই উইকেট সংখ্যা আমরা এবার ভেবেছিলাম যে অশ্বিন হয়তো ভেঙে দিতেও হয়তো, কিন্তু রয়ে গেছে এখন অনিল কুম্বলে আমাদের গ্রেটেস্ট স্পিন বোলার হিসেবে থাকবে উইকেটের নিরিখে। তো আমরা সেই রেসপেক্টটাকে কোনো বোলারকে দিতে পারিনি। কিন্তু বুমরা যদি দেখি, বুমরাকে যেহেতু এদের সবার থেকে আমরা আলাদা করি, তোমার কি মনে হয় যে বুমরা যেদিন ক্রিকেট ছেড়ে দেবে তাকে আমরা কিসের জন্য মনে রাখবো, তার সে কি এই রেসপেক্টটা নিয়ে যাবে? দেখ তুই বলি না ফ্যান বেসের কথা, জাহির খানকে একজন বিয়ের জন্য প্রপোজ করেছিল মাঠে, সো দ্যাটস প্রিটি সুইট। সেটা বাদ দিয়ে এরকম ইনসেন ফ্যান বেস আমরা কোহলি সচিন দুজনেরই দেখেছি। সচিনের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আর শুভর যে সচিনের পডকাস্ট উপরে লিঙ্ক আছে আপনারা দেখতে পাবেন, এটা আলোচনা করেছিলাম। ওখানে আমরা বলেছিলাম যে সচিনের ক্ষেত্রে একটা মোমেন্ট ছিল যখন ওবামা এসে বলেছিল যে আমি দেখতে চাই কোন লোকটা যে খেলার সময় মানে আমেরিকার জিনিসপত্র কেনা লোক বন্ধ করে দেয়, ঠিক আছে। তো সেই রকম একখানা আনবিলিভেবল মোমেন্ট পেরিয়ে গেল বুমরার, যেখানে তুই ভাব কোল্ড প্লে এলো, সবাই জানে অফকোর্স, শ্রেয়া ঘোষাল, সে বেচারা মানে শ্রেয়া ঘোষালের মতো সিঙ্গার, হ্যাঁ, যাকে মানে আমার হাতে থাকলে আমি গ্র্যামি ছুঁড়ে মারবো ওর দিকে, বাট সেটা হলো না। যাই হোক, তো শ্রেয়া ঘোষাল ওখানে কনসার্টে বেচারা পেছনে দাঁড়িয়ে গান শুনছে, অ্যান্ড সি ইজ গেটিং ইমোশনাল, কোল্ড প্লে ইজ দ্যাট বিগ আ ডিল। তারা এসে কি বলছে, বুমরার ভিডিও চালাচ্ছে অ্যান্ড বলছে যে এইরকম করে উইকেট নিও না আমাদের এগেনস্টে। আনবিলিভেবল ক্যারিজমা ভাই। এর বাইরেও মানে সত্যি কথা বলতে বুমরা যে ব্র্যান্ডটা, তাকে আমি বলবো এমআই খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। এই যে ধর তোর
যে পুরো ক্যাপ্টেন্সি ফিয়াস্কো গেল, ইভেন স্কাইও তার মধ্যে কিছুটা ইনভলভড হয়েছিল ইনডাইরেক্টলি অফকোর্স, ইন্ডিয়ার ক্যাপ্টেন বলে যেহেতু। হ্যাঁ, সেখানে কিন্তু বুমরাকে নিয়ে কোনো টানা ঘষড়া হতে দেয়নি, বুমরার এটা পুরোপুরি অক্ষুণ্ণ থেকেছে। ইভেন মাঝখানে আমার মনে আছে একটা রীতিমতো আউটবাস চলছিল বুমরার এগেনস্টে, যখন ইনজুরির জন্য একের পর এক ইয়েতে মিস করে গেছিল, এবং মানে অফকোর্স আমিও তখন খুব কাপ্পা ছিলাম। সেই ফেজটার পরে এমআই যেভাবে ওর ইমেজটাকে রিকভার করতে ওকে সাহায্য করেছে, পুরো জিনিসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, অ্যান্ড ওকে নাম্বার 1 প্রায়োরিটি বানিয়েছে নিজেদের। এরপর এই ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন হয়েছে, যেটা আমি গেস করছি ফিঙ্গার্স ক্রসড আগামী দিনে আরো বেশি দিন ক্যাপ্টেন্সি করবে এবং জলদি করবে। মাই কন্ডোলেন্সেস, বাট যাই হোক করবে। সেখানে আশা করছি একটা লাস্টিং দেখতে পাবো, ব্যাটেল দেখতে পাবো। এইদিকে বুমরা ক্যাপ্টেন, এদিকে প্যাট কামিন্স, ভাই গড লেভেলের একটা রাইভালরি আসতে চলেছে। কিন্তু বুমরার সত্যিকারের লেগাসি আমি বলবো হিজ বেস্ট ইজ স্টিল টু কাম, এখনো হয়নি। মানে লোকটা আরো অনেক কিছু দেবে, এখন আমরা ধারণাও করতে পারছি না যদি ও ফিট থাকে ও কি কি অ্যাচিভ করতে পারে। আমি তো বললাম না যে ইন্ডিয়ার প্রত্যেকটা টুর্নামেন্টে নামে চ্যাম্পিয়ন হওয়া উচিত। গেস হোয়াট, বুমরা ফিট থাকলে অ্যাটলিস্ট তার মধ্যে 50% ও একাই চ্যাম্পিয়ন করে দেবে। মানে এটা সেই লেভেলের ট্যালেন্ট লোকটার, অলরেডি দেখেছি। হ্যাঁ, মানে এখানে নয়, মানে যতগুলো ফাইনাল খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স হোক বা ইন্ডিয়া হোক, ঠিক আছে, সেখানে কিন্তু নিজের ইম্প্যাক্টটা দিয়ে গেছে। যেমন ওডিআই ওয়ার্ল্ড কাপেও সেখানে কিন্তু ওই যে 2টো উইকেট যেগুলো আমরা পারিনি, শুরু থেকে বুমরা একাই। আমি এখনো বিশ্বাস করি ওখানে যদি ওই পিচটা নিয়ে ওরকম ছেড়খানি না করতো, অস্ট্রেলিয়ার জাস্ট ওখানে কোনো দাঁড়াবার চান্সই থাকতো না। জাস্ট অতিরিক্ত পাকামো করতে যে হ্যাঁ, যাই হোক, আর কি আর করবি, এইসব হলো। বাট তোমার এইটা, এই যে তুমি বলে প্যাট কামিন্স একদিকে দেখতে পাবো, একদিকে বুমরাকে দেখতে পাবো, কিন্তু এখানেও একটা জিনিস থাকবে কি না, অস্ট্রেলিয়া যেমন প্যাট কামিন্সকে মানে সেই কোনো সময় কাঁদে, যখন প্যাট কামিন্সকে ক্যাপ্টেন করে দিয়েছিল তখন ওই সময় কাঁদে নিজে, ভাই আমাদের এত ভালো ভালো ব্যাটসম্যান আছে, তারপরেও কেন প্যাট কামিন্সের কিন্তু একটা রীতিমতো ফ্যান বেস আছে অস্ট্রেলিয়ার লোক প্যাট কামিন্সকে যথেষ্ট ভালোবাসে। এবং এটা শুধু প্যাট কামিন্সের জন্য না, এটা যখন তোমাদের ডেনিস লিলি, গ্লেন ম্যাকগ্রা এরা যখন থাকতো এদেরকে সেই রেসপেক্টটা দিত, ইভেন শেন ওয়ার্ন, ঠিক আছে, ওই রেসপেক্টটা সব দিন পেয়ে এসছে, ঠিক আছে, তাদেরকে মানুষ চেয়েছে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা তো জানি সবাই বারবার এই কথাটাই বলছি যে ব্যাটসম্যানরা বেশি কৃতিত্ব পায় বা বেশি তোমার কি বলবো হাইপটা পায়। সেটা অ্যাকচুয়াল রিজনটা কি, মানে অন্য দেশে যে ইভেন পাকিস্তানও বাবার আজমের থেকে সাইন আফ্রিদির ফ্যান বেশি, ঠিক আছে, তো ইন্ডিয়ার ক্ষেত্রে এই জিনিসটা কেন উল্টো? দেখ, ঠিক উল্টো না, মানে কালচার অনেকটা ম্যাটার করে, ইনফ্রাস্ট্রাকচার অনেকটা ম্যাটার করে। তুই এই যে দেখ, আমাদের অলিম্পিকে যে পাকিস্তানি জ্যাভলিন থ্রো করে জিতলো, ও কিন্তু ধর পাকিস্তানে সেরকম কোনো সাপোর্ট পায়নি, ও বেসিক্যালি ওই নিজে বানিয়ে ছোড়াছড়ি করে ওইসব করে উঠেছে, ঠিক আছে। কারণ কি বলতো, ওরা জ্যাভলিনটাতে কেন ভালো হলো, ওরা একটা কোনো টিম গেমে কেন ভালো হলো না? কারণ জ্যাভলিনটা ইন্ডিভিজুয়ালি এতে ট্যালেন্ট দিয়ে বেরোনো যায়, বোলিংটা কাইন্ডা সেম, যে তোর মধ্যে যেটা ন্যাচারাল আছে না সেটা ন্যাচারাল আছে। ব্যাটিংয়ে তোকে অনেক কিছু টেকনিক ওই শেখানো যায়, কিন্তু একটা ফাস্ট বোলার যখন আসে তার যে অরাটা থাকে সেটা রয়ে যায়। পাকিস্তানে হয়েছে জিনিসটা সেই রকমই, ঠিক আছে। ওদের পেস সাপ্লাই লাইন এতটা ভালো, কারণ মানে সত্যি কথা বলতে গেলে একটা পেসার ক্রিয়েট করতে অতটা ঝামেলা করতে হয় না, ঠিক আছে। পেসার লাইক ছোটোর থেকে বল করেছে, তাকে বলে তো যে এদের গলিতে মানে আমাদের বলছে শোয়েব আখতার মতন বোলার না, কারো একটা এক্সাম্পল দিয়েছে আমার এক্স্যাক্টলি মনে নেই, বলছি এরকম বোলার আমাদের গলিতে থাকে, শুধু আমাদের তুলে আনতে হবে। হ্যাঁ, ওই তো ওই যে লেফটি বোলারটা ছিল মোহাম্মদ ইরফান, ওকে তো বুড়ো বয়সে তুলে আনলো থেকে, জীবনে বল হাতেই নেয়নি, ডিউস বল, ঠিক আছে। তো এইভাবে ওদের ওই কালচারটাই ওরকম। হ্যাঁ, এটা যদি আমরা আর একটু ছোটভাবেও দেখি, যে আমাদের এখানে দেখি যখন ক্রিকেট খেলতে যাই হাতে বল থাকবে না থাকবে ব্যাট ধরিয়ে দেওয়া হয়, যে ব্যাট করো। আমাদের ছোটবেলা থেকে থাকে যে বল করে না করে ব্যাট করে পালিয়ে যাবো, এই ব্যাট হয়ে গেল মা ডাকছে বলে পালিয়ে যাবো। তো আমাদের কালচারটা এরকম একটা হয়ে গেছে যে ব্যাট ইজ দ্য মেন থিং ইন ক্রিকেট। পাকিস্তানে হয়তো সেই জিনিসটা নয়, বা অন্য দেশে হয়তো সেই জিনিসটা অত বেশি করে দেখা হয় না, যে তুমি মানে তোমার বোলিং করলেও তুমি আরো ভালো ক্রিকেটার হতে পারো। হ্যাঁ, দেখো এবারে এর কন্ট্রাস্টে মানে আমরা ইন্ডিয়াতে কিন্তু এরকম জিনিস করি না,
আমাদের ইন্ডিয়াতে চিরকাল একটা এরকম জিনিস থেকেছে, কি বলতো, যে তোর যখন কোনো উঠছে, একটা প্রেসার উঠছে, আমরা আগে থেকেই তাকে করতাম যে পেসটা কমা, চোট লেগে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, অ্যান্ড ফর গুড রিজন। আমি ওগুলোকে করছি না, মানে ছোট করছি না। যেগুলো হয়েছে মুনাফ প্যাটেল থেকে শুরু করে ঈশান শর্মা, এদের ছিল সব 140-এর ওইদিকে, হড়হড়িয়ে স্পিড নেমে গেল ইন্ডিয়াতে ডেবিউ করার পরে। কি না কারণ তখন একটা সেই মানে কন্ট্রোলের উপরে সবাই বেশি, লাইন লেংথে বেশি জোর দাও পেসের চাইতে, এইভাবে একটা করা হতো। কিন্তু এখন আইপিএল এর যুগে একটা যে ভালো জিনিস হয়েছে যে এই র ট্যালেন্ট গুলো উঠে আসছে একটা। আর সবচেয়ে বড় কথা বললাম, মানে আমাদের চয়েস করার মতো প্লেয়ার ছিল না। এখন যদি বুমরা চোট হয়, বুমরা রিপ্লেসেবল না, কিন্তু একটা ফাস্ট বোলার শুরুতে যে উইকেট টু উইকেট বল করবে মোটামুটি ভালো পেসে, এরকম বোলার আমাদের হাতে আছে থ্যাঙ্কফুলি, যেটা আগেকার যুগে অসম্ভব, ভাবাই যেত না। এই জাহির খানের চোট লেগেছে, ফির তো मैं क्या करूं, গেম চোট দু, এরকম একটা ব্যাপার। 2011 সালের ইংল্যান্ড সিরিজটা মনে পড়েছে, জাহির খানের চোট হয়ে বেরিয়ে গেল, ব্যাস তারপর থেকে আমাদের শুরু ওই হোয়াইট ওয়াশ, কোনো বোলারই খুঁজে পাচ্ছি না আমরা। এবার দেখ, এর বাইরেও বুমরার ক্ষেত্রে আমি এখনো বলবো বুমরা একটা এনামুলি, বাকিদের মতো না। বুমরাকে ওই জিনিসটা, আমি এখন অনেক বাচ্চার ভিডিও দেখছি ইনস্টাগ্রামে, ফেসবুকে আসছে, যে ওই ওরকম করে হাতটা বেঁকিয়ে বল করার চেষ্টা করছে বাচ্চাগুলো। হোয়াইল ইটস গুড টু সি, প্রথম কথা ওটা ইচ্ছে করে না, ওর বেচারার হি হ্যাজ দিস সিচুয়েশন। আর দ্বিতীয়ত হ্যাঁ, ও একটা নিজের ডিসঅ্যাডভান্টেজকে নিজের অ্যাডভান্টেজে লাগিয়েছে, সেটা একটা বিরাট বড় ব্যাপার। এর বাইরেও মানে বুমরার একটা মেন্টালিটিও আছে ভাই, ঠিক আছে। ও ইন্টারভিউতে এসে দেখছি ওপেন বলছে যে ইন্ডিয়ার ফিটেস্ট প্লেয়ার কে, বলছে আমি জানি যে উত্তর খুঁজছেন, আমি সবচেয়ে বেশি ফিট, কারণ আমি ফাস্ট বোলার। এবার এইটা একটা বিরাট ব্যাপার যে তুই, ইটস নট ইম্পর্টেন্ট যে ও মানে সবচেয়ে ফিট কিনা, ইটস জাস্ট ও নিজেকে ভাবে যে আই এম দ্য ফিটেস্ট, আমি এই জিনিসটা করতে পারো। আছে গুরুদেব আছে আর কি, ফ্রেমে দেখা যাচ্ছে না। বুমরা কো শক্তি দেনা দেবদা, বুমরা যেন জলদি ফিরে আসে। বুমরা মেন্টালিটি নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার দেখ, যেহেতু বিরাট কোহলি ওর নিজের স্টেলার একটা কেরিয়ারের শেষের দিকে চলে এসছে, রোহিত শর্মাও এসছে, কিছু করার নেই। তো এই অবস্থায় বুমরা যদি ইনজুরি ফ্রি থাকতে পারে, আগামী 4-5 বছরে যে ওয়ার্ল্ড কাপ গুলো আসতে চলেছে, যে বড় বড় মেজর টুর্নামেন্ট গুলো আসতে পারে, সেইগুলোতে ও জাস্ট এখন অব্দি যে লিমিট গুলো ক্রস করেছে সেগুলোকে শ্যাটার করে দেওয়ার ক্ষমতা রাখে, আমি বলবো। তো মানে ইন্ডিয়ার নাম্বার 1 বোলার তো পেস বোলার হিসাবে ও অলরেডি, আমি বলবো একদম। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে সেই ক্ষমতা আছে যে বিশ্বের সর্বকালের সেরা। অ্যাগেন আমি এটা নিজের পেছন থেকে বের করছি না কথাটা, লাইক অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও বলে, গ্লেন ম্যাক্সওয়েল ইন্টারভিউতে এসে বলে যাচ্ছে, সো ওরা নিশ্চয়ই একটু আধটু জানে পেস খেলা নিয়ে। তো সেই জায়গায় ওয়ার্ল্ডস গ্রেটেস্ট বোলার এভার পিরিয়ড হওয়ার ক্ষমতা আছে বুমরা। আমাকে ওই যে মোহাম্মদ সিরাজ বলেছে, I only believe in Jasprit ভাই, ওয়ার্ল্ড ক্লাস ভাই, একদম জাসপ্রীত ভাই। তো আজকের অ্যাকচুয়ালি আলোচনাটা ছিল এটা নিয়ে যে জাসপ্রীত বুমরা, আলোচনা কোনো টপিক নেই, কারণ নোবডি আস্কড ফর ইট, বাট আমাদের একটু মন খারাপ ছিল, কারণ আমরা একটা পডকাস্টে আমিও সৌরভ দেব বসে আলোচনা করছিলাম যে আমরা ব্যাটসম্যানদের নিয়েই কেন পডকাস্ট বানাই, তার কারণটা হচ্ছে তাই যে আমরা বোলারদের সেই ভ্যালুটা দিই না। বাট দ্য লেজেন্ড জাসপ্রীত বুমরা, অশ্বিন, এদেরকে নিয়ে কথা না বললে আমাদের চ্যানেলে মানে দুর্নাম, যে আমরা ক্রিকেটকে ভালোবেসে একটা চ্যানেল খুলেছি, বাট সেখানে যদি এইসব লেজেন্ডগুলো নিয়ে কথা না বলি তাহলে কোনো মানে হয় না। সো আমরা আশা করি যারা ক্রিকেট ফ্যান তারা এই পডকাস্টটা পুরোটাই দেখলেন। আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ক্রিকেট পডকাস্ট নিয়ে আরও নতুন নতুন ভিডিওস আসবে, চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, সেটা নিয়ে আমিও সৌরভদা বসবো, আমাদের অনেক প্ল্যানিংস আছে। তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং ভিডিওটি একটি লাইক করুন। আমি ছিলাম শান্তনু, আমার সাথে ছিল সৌরভদা, আপনারা দেখছিলেন ফাইনালি বাঙালি। নমস্কার।